আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ৪৬। স্টিলের গ্লাসটা সশব্দে পড়ে গেল হাত থেকে। নড়ে চড়ে ভীতু চোখে তাকালো শেফালির পানে, তারপর পড়ে যাওয়া গ্লাসের দিকে তাকালো। তখনই একটা বিড়াল মিয়াও বলে সামনের দিকে দৌড় দিল। ভয়ে আত্মা কেঁপে উঠল নওশাদের। সে খেয়াল করলো তার গলা শুকিয়ে এসেছে আর ঘামছে। শেফালি ভয়ার্ত চোখ তাকিয়ে আছে, উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে। আফতাব বললেন, শরবতে বিষ কে বলল তোকে? শেফালি কাচুমচু করে সামনে এসে দাঁড়ালো। বড় কর্তা, আমি কুসুম রে দেখছি বিষ মিশাইতে। দেখছেন ভাই, আপনার মেয়ে এখনই আমাদের মারার পরিকল্পনা সেরে ফেলছে। শেফালি না বললে তো আমরা শরবত খেয়েই মরে যেতাম। আখির কথাটা আফতাবকে উদ্দেশ্য করে বলে। এতে চুপ থাকে আফতাব। কিছুক্ষণ ভেবে বলে, সত্যি তো শরবতে বিষ মেশানো আছে। শেফালি চটপট করে উত্তর দিল, আমি নিজের চোখে দেখছি। পরি আপার কথায় তো কুসুম এই কাম করছে। আপার যে রাগ, কথা না শুনলে আমাকেও মাইরা ফেলাইতে পারে। কি করমু কন? তুই এখন যা বড় কর্তা, আমি আপনাকেও কইছি আপার জন্য না জানে, তাইলে আমারে জানে মাইরা ফেলবো। আচ্ছা বলবো না, তুই যা, আর পরি যা করে সব এসে আমাদের বলবি। শেফালি মাথা নেড়ে চলে গেল। আফতাবের মুখ গম্ভীর। সে একজন রক্ষীকে দিয়ে শায়েরের কাছে খবর পাঠালো। ভাই, তাড়াতাড়ি পরীর একটা ব্যবস্থা না করলে হবে না। ভুলটা আমারই হয়েছে। সেদিন সোনালীকে না মারলে এসব হতো না, পরীও এত ভয়ানক হয়ে উঠতো না। কিন্তু ভাই, সোনালী তো আপনাকেও মারতে চাইতো, তাহলে আজ পরী আর সোনালীর এক হয়ে আমাদের আক্রমণ করতো। আফতাবের মাথা কাজ করছে না। সত্য লুকানো খুবই কঠিন। 10 হাত মাটির নিচেও যদি সত্যকে লুকিয়ে রাখা হয়, একদিন না একদিন সবার সামনে আসবেই। সে চেয়েছিল নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে, কিন্তু লুকাতে পারে না। সর্বপ্রথম জানতে পারে মালা। তখন সোনালী 2 বছরের শিশু। স্বামীর অপকর্মের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি। অনুরোধ করে আফতাব যেন এই অপকর্ম থেকে ফিরে আসে। কিন্তু খারাপ মানুষের ভালো হওয়া কি সহজ? যেখানে আফতাবের পূর্বপুরুষদের রক্তে মিশে আছে খারাপ কাজ, আফতাবও পারেনি ফিরে আসতে। তাকে কালো ব্যবসা শিখিয়েছিল তার দাদা। ছোট থেকে হাতে ধরে ধরে সব শেখাতেন। ছোট বয়সেই নর্তকীদের সামনে হাজির করাতো। তখন থেকেই লালসা আফতাবের রুদ্রে রুদ্রে মিশে আছে। তবে পরিবার পরিচালনার জন্য বিয়ে করতে হয় তাকে। মালার সৌন্দর্য দেখে আফতাব মুগ্ধ হয়েছিল। তারপর বিয়ে। ভালোই কাটছিল সব, কিন্তু যখন মালা সব জেনে গেল, তখনই আফতাবের অবহেলা দেখতে পেল মালা। একে একে মুখোশ উন্মোচন হলো সবার। তখন মালার পাশে দাঁড়িয়েছিল আবিরজান। তিনি মালাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। বহু বছর পর সোনালীর বাবার করার অন্যায়ের প্রতিবাদ করে। বাবা হলেও সে অপরাধী, শাস্তি তার প্রাপ্য। তবুও সে বাবাকে বারণ করে ফিরে আসতে বলে এসব অপকর্ম থেকে। আফতাবের কোনো হেলদোল নেই, তবুও সোনালী চুপ ছিল। কিন্তু আফতাব যখন রাখালের সাথে তার সম্পর্ক জানতে পেরে রাখালের দিকে হাত বাড়ায়, তখন সোনালীর হুমকি দেয় আফতাবকে যে সে সব সত্য সবাইকে বলে দেবে। মূলত সোনালী রাখালের সাথে আগে পুলিশের কাছে যেতে চেয়েছিল, তারপর ওরা পালিয়ে যেত, কিন্তু বিপত্তি ঘটে যায় পথেই। তখন আবার সেই ঘটনা পুনরাবৃত্তি করেছে পরী। কিন্তু পরী সোনালীর থেকেও ভয়ানক। রক্ত যেন ওর নেশা। শায়ের আসতেই সবাই দৃষ্টি সেদিকে গেল। আফতাব বলেন, তোমার কথা রাখা কঠিন শায়ের। পরী আজ আমাদের মারতে চেয়েছিল, এখন তুমিই বলো কি করবে? শক্ত কণ্ঠে শায়ের জবাব দিল, আমার পরিজনের কিছু করতে আপনারা পারবেন না যতক্ষণ আমার দেহে প্রাণ আছে। তাহলে আমরা মরবো নাকি? আল্লাহ যেভাবে যার মৃত্যু লিখে রেখেছেন, তার মৃত্যু সেভাবেই হবে। এতে ঘাবড়ানোর কি আছে? নিজেদের রক্ষা করতে শিখুন। তোমার যুক্তি তোমার কাছেই রাখো শায়ের। আমরা আর বসে থাকবো না, দেখি পরীকেই তুমি কিভাবে বাঁচাও। আফতাব উঠে চলে গেল। শায়ের কিছু না বলে বৈঠকে নিজের বরাদ্দ ঘরটাতে চলে গেল। তার একটুও ভালো লাগছে না। কাল সারা রাত সে ঘুমাতে পারেনি। পরীকে ছাড়া এই প্রথম রাত তার। শ্বাসরুদ্ধকর লাগছে ওর। কারো সাথে কথা বলতেও ইচ্ছে করছে না সকাল থেকে, তাই শায়ের চুপচাপ ছিল। বুকের তৃষ্ণা বাড়ছে। পরীকে একবার সে চোখ ভরে দেখতে চায়। খোদা যেন ওর কথা শুনছে। শেফালি এসে বলে গেছে পরী তাকে অন্দরে যেতে বলেছে।
দেরি করে না শায়ের, বহুক্ষণের তৃষ্ণা মেটাতে ছুটে যায় অন্দরে। পরীর ঘরে গিয়ে হাঁপাতে লাগলো সে। শায়েরকে দেখে পরী পালং থেকে নেমে পড়ল, সম্মুখীন হলো স্বামীর। এক রাতেই কেমন শুকিয়ে গেছে শায়ের। পরী এটা হঠাৎই আবিষ্কার করে। আলতো করে গালে হাত বুলায় শায়েরের, চোখের পলক ফেলে না শায়ের। পরী বলল, আমার খুব ঘুম পাচ্ছে মালি সাহেব, আপনার বুকে একটু জায়গা দিবেন? কাল রাতে ঘুমাতে পারিনি। করুণ কণ্ঠ পরীর। শায়ের আরও কাছে এগিয়ে আসে পরীর। আপনি চোখ বন্ধ রাখবেন পরীজান, আপনাকে মন ভরে দেখব। কেন জানি আপনার চোখের দিকে তাকালে নিজেকে আরও বড় অপরাধী মনে হয়। তাই করে পরী। আর শায়ের তার পরিজানকে চোখ ভরে দেখে। তার এই দেখার শেষ নেই। চোখও মুদন করার ইচ্ছা নেই শায়েরের। পরীর কপালে গাঢ় চুম্বন করে সে। পরী চোখ মেলে তাকায়। আপনি কেন এত নিষ্ঠুর হলেন? কেন এত পাপ করলেন? কি দরকার ছিল? একটু ভালো হলে কি হতো? যুদ্ধ তো হতো না, রক্তারক্তিও হতো না। তাহলে আপনি এমন হলেন কেন? আর যদি খারাপই হতেন তাহলে আমাকে কেন এত ভালোবাসলেন? আমি কি আপনাকে কলঙ্কিত করলাম পরিজান? কথা বলে না পরী। শায়ের আবার বলে, আপনি চাঁদ আর আমি কলঙ্কিত। কলঙ্ক ছাড়া চাঁদ যেমন অসুন্দর, তেমনি আমি ছাড়া আপনিও বেমানান। সেহেরার নামক কলঙ্ক পরিজানের গায়ের আজীবন থাকবে। শায়েরের বুকে মাথা রাখে পরী। কালো বিলম্ব না করে শক্ত করে পরীকে জড়িয়ে ধরে সে। বলে, আপনার আমার ভালোবাসা হয়তো কোনো ইতিহাস গড়বে না পরিজান। পৃথিবী কেউ জানবে না আমি আপনাকে কতটা ভালোবাসি। তবে এই ভালোবাসা এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন না। আমি কেন আপনাকে চেয়েও শাস্তি দিতে পারছি না? কেন বারবার আপনার কাছে আসতে ইচ্ছে করে? এর জবাব শায়েরও জানে না। সে গভীর আলিঙ্গনে ব্যস্ত তার পরিজানকে। সারা রাত্রি দুজনেই বিনা নিদ্রায় পার করেছে। এখন কাছাকাছি হয়ে দুজনেই একটুখানি শান্তি নিদ্রায় যেতে চায়। তাই শায়ের পরীকে নিজ বক্ষে নিয়ে শুয়ে পড়ল। রূপালী রন্ধনশালায় গিয়ে দেখল মালা খাবার বাড়ছে জেসমিনের জন্য। আজ কতদিন হলো সে বিছানায় পড়ে আছে, নড়াচড়া করতে পারে না। পুরো শরীর প্রচণ্ড ব্যথা, একটু নড়লেই ব্যথা কাতরায়। এই কষ্ট দেখতে পারে না রূপালী, তাই জেসমিনের ঘরে সে যায় না। মালা খাবার নিয়ে চলে যেতেই রূপালী কুসুমকে বলে, আজকের কাজটা ঠিকমতো করেছিস কুসুম? হ আপা, পরি আপা যা কইছে তাই করছি। ঠিক আছে, অন্দর থেকে তুই বের হবি না। শেফালি কোথায়? পরের কাম করতে গেছে। আমার মনে হয় ওরা শেফালিকে বিশ্বাস করেছে, তবে এই বিশ্বাস আরও জোরালো করতে হবে। পরি কি নিজের ঘরে? কুসুম মাথা নাড়ে। রূপালী পরীর ঘরে যায়, কিন্তু ওদের দুজনকে একসাথে ঘুমাতে থেকে বের হয়ে আসে। মনে মনে হাসে রূপালী। পরী শায়েরকে অনেক ভালোবাসে, বেশি ভালোবাসে, কিন্তু ওর জীবনটা ভিন্ন পর্যায়ে দাঁড়িয়েছে। সিরাজ ওর সাথে বেইমানি করেছে, তা সে মালার কাছ থেকেই জেনেছে। সব জানার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনটা। তবে রূপালী নিজেকে সামনে নিয়েছে, পরীকে দেখে শক্ত হতে শিখেছে। অনেক ধোঁকা খেয়েছে, আর পারছে না। এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। এবার চুপ থাকলে অন্যায় হবে ভেবেই রূপালী রুখে দাঁড়িয়েছে। ওদের প্রথম পরিকল্পনা হলো সবার বিশ্বাস অর্জন করবে শেফালি, তারপর পরবর্তী পরিকল্পনা করবে। সেই অনুযায়ী শেফালি ওদের গিয়ে বলেছে যে রূপালী সিরাজের সম্পর্কে সব জেনে গেছে, আর সিরাজকে সে শীঘ্রই হত্যা করবে এবং সেটা খুব তাড়াতাড়ি করবে। ওনারা সবাই যেন সতর্ক হয়ে যায়। এই কথা শুনে সিরাজ সহ সবাই সতর্ক হয়ে গেল। পরীর জন্য অন্দরে ঢুকতে পারছে না কেউ, শুধু শায়েরকেই পরী ঢুকতে দিচ্ছে। কিন্তু শায়ের তো ওদের কথা শুনবে না, এজন্য আফতাব বেশ চিন্তায় আছে। শায়ের ওনার কথা শুনলে এতদিনে পরীকে শেষ করে দিত, কিন্তু এখন সব উল্টো হয়ে গেল। নওশাদ ভয়ে জড়সড় হয়ে বসে আছে। কাউকে সে বিশ্বাস করতে পারছে না। কারণটা তার পঙ্গুত্ব। এর আগে যখন সে সুস্থ ছিল তখন এত ভয় ওর করেনি, এখন অনেক বেশি ভয় করছে ওর। এমন সময় শেফালি ওর সামনে এলো। এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে বলল, পানি নেন ভাই, দেখে মনে হইতেছে আপনি ভয় পাইতেছেন। নওশাদ ছো মেরে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল। সত্যি তার খুব ভয় লাগছে। আমি একখান কথা কই ভাই, পরিয়াপা আপনারে আগে মারব কইছে। কথাটা নওশাদের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। সে কপালের ঘাম মুছতে লাগলো। আপনি যদি বাঁচতে চান তো পরিয়াপারে আগে মারেন, তাইলেই হইব।
আমি আপনারে সাহায্য করবো আমারে আপারে মারার। বাঁচার তাড়নায় সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে বলল, তুই কিভাবে সাহায্য করবি? আমি কমু না, আগে আপনি কন আমারে মারবেন না, তাইলে কমু। রাগান্বিত হলো নওশাদ। তুই বল, আমি তোকে বাঁচাবো, শুধু তাই না অনেক টাকাও দেব। শেফালি এমন ভান করলো যেন সে ভীষণ খুশি। তাইলে তো আরও ভালো। শুনেন, তাইলে আপনি আমারে ঘুমের ওষুধ আইনা দেন, পরিয়াপারে খাইয়া দিমু। আপা আমারে মেলা বিশ্বাস করে। তারপর রাইতে আপনি অন্দরে যাইয়া আপারে মাইরা ফালাইবেন। তয় একটা কথা কই, আপনার আমার কথা কাউরে কইবেন না, তাইলে এক কান দুই কান কইরা পরিয়া আপার কানে চইলা যাইব। আর আপনি যদি কাজটা করতে পারেন তাইলে বড় কর্তা খুব খুশি হইব। ঠিক বলেছিস তুই, কাউকে বলা যাবে না, তাহলে শায়েরের কানেও কথাটা চলে যেতে পারে। আচ্ছা, তোকে আমি ঘুমের ওষুধ এনে দিব। নিজের কথা শেষ করে চলে গেল শেফালি। মনে মনে হাসলো ও, কারণ নওশাদ ওর জালে ফেসে গেছে। এখন শুধু অন্দরে আসার পালা। সে দৌড়ে গিয়ে পরীকে সব বলে দিল। পরী হেসে বলে, শিকার ফাঁদের দিকে এগোচ্ছে, এখন শুধু ফাঁদের পড়ার পালা। নওশাদ শেফালির ঘুমের ওষুধ এনে দিল। সন্ধ্যার পর শেফালি নওশাদকে জানালো যে পরীর ওষুধ খাইয়ে দিয়েছে, রূপালীকেও খাইয়ে দিয়েছে যাতে সে টের না পায়। শেফালির বুদ্ধির তারিফ করলো নওশাদ। রাত যখন গভীর হয় তখন সবার চোখের আড়ালে নওশাদ টোকা দিল অন্দরের দরজায়। শেফালি যেন ওর অপেক্ষায় ছিল। দরজা খুলে তাড়াতাড়ি নওশাদকে ভেতরে ঢুকালো। নওশাদ তার লাঠির সাহায্যে দোতলার উঠতে লাগলো। শেফালি সোনালির ঘরটা দেখিয়ে বলেছে ওখানেই পড়ি থাকে, তাই নওশাদ সেদিকে যাচ্ছে। শেফালি নওশাদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আজ তোর এমন মরণ হইব যা তুই চিন্তাও করস নাই।